প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। রাত গভীর হওয়ার সাথে সাথে চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। জঙ্গলটি ছিল ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত একটা দূরবর্তী বন। এই বনে ছিল নানান ধরনের বন্যপ্রাণী এবং তাদের রক্ষার দায়িত্ব ছিল সেখানকার বনরক্ষী অরিন্দমের। অরিন্দম ছিল আমার বহু পুরনো ভক্ত সুশীল আর বিনীতার ছেলে। ওর নামকরণ আমিই করেছিলাম। তবে এই ঘটনায় অরিন্দমের সাথে আমিও রয়েছি একটা বিশেষ কারণে। ঘটনাটা তখনকার যখন আমি গামছা বাবা নামে সুখ্যাতি পাইনি। তবে আমার কাজের জন্যে অর্ধেক ভারতবর্ষ মোটামুটি ঘোরা হয়ে গিয়েছিল আমার। অরিন্দমের কাজ ছিল বনের নিরাপত্তা রক্ষা করা, চোরা শিকারীদের হাত থেকে বন্য প্রাণীদের বাঁচানো এবং বনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। জঙ্গলটিকে দেখলে মনে হতো এই জঙ্গলের মধ্যে কত রহস্য লুকিয়ে আছে। দিনের বেলাতেও এই জঙ্গলের কিছু কিছু এলাকা এতটাই গভীর যে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারত না। তবে অরিন্দমের জন্যে এই জঙ্গলই হয়ে গিয়েছিল তার দ্বিতীয় বাড়ি। একদিন রাতে অরিন্দম তার রাউন্ডে বেরিয়েছিল। তখন প্রায় রাত 11টা। তার হাতে একটা টর্চ লাইট, কোমরে একটা বন্দুক, তার সাথে তার ড্রাইভার আর অবশ্যই তার সার্ভিস জিপ। রাতের নিস্তব্ধতাকে চিরে তার জিপ গাড়ি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। অরিন্দমের কান ছিল ভীষণ প্রখর। হঠাৎ করে এক জায়গায় সে ড্রাইভারকে জিপটা দাঁড় করাতে বলে। ড্রাইভার জিপটা দাঁড় করিয়ে দেয়। অরিন্দম একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছে। আওয়াজটা যেন কারোর কান্নার, খুবই করুণ আর দুঃখ ভরা। অরিন্দম ভাবল হয়তো কোনো আহত প্রাণী হবে, কিন্তু আওয়াজটা ক্রমশ তার দিকে এগিয়ে আসছিল। অরিন্দমের শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। কেউ একজন কান্না করছে সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু তার সাথে একটা শীষের আওয়াজ ভেসে আসছে। অদ্ভুত সেই শীষের আওয়াজ। অরিন্দমের হাতে টর্চটা জ্বালা। সে দেখতে পেল যে সে তার জিপ গাড়ি থেকে অনেকটাই এগিয়ে এসেছে, কেননা সে কান্নার আওয়াজটাকে অনুসরণ করছে। তবে এক জায়গায় অরিন্দম একবার জিপটাকে দেখে নিয়ে সে সেই কান্নার আর শীষের আওয়াজকে উদ্দেশ্য করে এগিয়ে গেল। আর হঠাৎ সে এক জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পেল তার থেকে 20 হাত দূরে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। সেই অবয়ব খুবই অদ্ভুত, একটি মেয়ের অবয়ব, কিন্তু তার শরীর স্বচ্ছ, কাঁদো কাঁদো চোখ আর মুখে করুণার ছাপ। অরিন্দম এক মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে তার শরীরের রক্ত যেন বরফে পরিণত হয়েছে। সাহস করে সে এগিয়ে গেল ছায়ার দিকে, কিন্তু ছায়াটা হঠাৎ করেই মিলিয়ে যায়। অরিন্দম জিপ গাড়ি করে তার ছাউনিতে ফিরে আসে। পরের দিন সকালে অরিন্দম তার সিনিয়র অফিসারদের সমস্ত ঘটনা বলল। তারা এই ঘটনাকে তেমন গুরুত্বই দিল না, কিন্তু অরিন্দম ঠিক করল যে এই রহস্যের সমাধান করতেই হবে। সে গ্রামের বৃদ্ধদের কাছে গিয়ে এই ঘটনার কথা বলল। বৃদ্ধদের কাছে বলার একটাই উদ্দেশ্য হলো তাদের অভিজ্ঞতা অনেক বেশি এবং তারা অনেক কিছু জানে। তাদেরই মধ্যে এক বৃদ্ধ বলল, বছর 2 আগে এই জঙ্গলের মধ্যে আমাদেরই গ্রামের এক মেয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু আমরা জানি সেটা আত্মহত্যা নয়, তার দেহই খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি করে বলা যাবে যে সেটা আত্মহত্যা না খুন? আমাদের বিশ্বাস যে সেই মেয়েটি চোরা শিকারীদের সন্ধান পেয়েছিল, আর সেই চোরা শিকারীরা তার সাথে যে কি করেছে সেটা জানা যায়নি। জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি পড়লে একটা লম্বা গাছের ডালে একটা দড়ি ঝুলতে দেখা যায়, আর সেই দড়ির মধ্যে সেই মেয়েটির জামা কাপড় আর গয়না ছিল। সেই মেয়েটিকে আর পাওয়া যায়নি। আমাদের বিশ্বাস সেই মেয়েটির আত্মার এখনো মুক্তি ঘটেনি। অরিন্দম জিজ্ঞাসা করল সেই বৃদ্ধদের যে তার বাড়ি কোথায়, তার বাবা মা কেউ নেই। বৃদ্ধরা জানালো যে সেই মেয়েটির বাবা মা তার নিখোঁজ হয়ে যাওয়ার পর এই জঙ্গলের গ্রাম ছেড়ে চলে যায়।
তার একটা কুকুর ছিল, সে একেবারে সেই মেয়েটির সাথে ছায়ার মতো ঘুরে বেড়াতো। তারপর সেই মেয়েটির বাবা মা চলে যাওয়ায় সেই কুকুরটাকে গ্রামেরই কেউ একজন পুষতে আরম্ভ করে। তারা এও জানায় যে সেই মেয়েটি একটা বিশেষ প্রকার শীষ দিলে সেই কুকুরটা যেখানেই থাকতো তার সামনে এসে উপস্থিত হতো, এতটাই অনুগত ছিল সে। অরিন্দম সেই মেয়েটির নাম জানতে চাইলে তারা জানায় তার নাম ছিল রাধিকা। সে ছিল খুবই সুন্দরী, আর সেই কারণেই চোরা শিকারীরা তাকে ধরে নিয়ে গিয়েছিল। তবে সবকিছুই তাদের অনুমান, সঠিক তারা ঠিকভাবে কিছুই বলতে পারল না। গ্রামের কেউ কেউ বলে যে রাধিকা নাকি তাদের আস্তানার খোঁজ পেয়েছিল বলে চোরা শিকারীরা তাকে ধর্ষণ করে মেরে কোথাও জঙ্গলে পুঁতে দিয়েছে, আর তাই জন্যেই তার অতৃপ্ত প্রেতাত্মা জঙ্গলের ওই অংশে ঘুরে বেড়ায়। অরিন্দম সবকিছু জানার পর ছাউনিতে এসে আমাকে ফোন করে আর আমার সাহায্য চায়। আমার সেই মুহূর্তে কোনো কাজ ছিল না হাতে, তাই আমি অরিন্দমের ডাকে সাড়া দিয়ে নির্দিষ্ট দিনে সেখানে পৌঁছে যাই। যাত্রার কষ্টে আমার প্রায় জের বার হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু অরিন্দমের আদর আপ্যায়নে আমার সেই ক্লান্তি মিটে যায়। অরিন্দম আমাকে বলে যে আজকের দিনটা বিশ্রাম করতে, কালকে আমাকে সে রাতে জঙ্গলের ভেতরে নিয়ে যাবে। পরের দিন রাতে ঠিক 11টার সময় অরিন্দম, আমি আর অরিন্দমের ড্রাইভার জিপ নিয়ে জঙ্গলের ভেতরে পাড়ি দিই। কিন্তু জঙ্গলের সেই বিশিষ্ট জায়গা ঘুরে দেখার পর আমরা তেমন কিছুই খুঁজে পাই না। তবে আমি অরিন্দমের থেকে জানতে চাই যে সে রাধিকার অতৃপ্ত প্রেতাত্মাকে কোন জায়গায় দেখেছিল। সেই দিন অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা ছাউনিতে ফিরে আসি। পরের দিন রাতে অরিন্দম আমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে রাধিকার অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আমি অরিন্দমকে বলি জিপের হেডলাইট বন্ধ করে দিতে, আর সঙ্গে গাড়ির স্টার্টও। ড্রাইভার অরিন্দমের আদেশ পালন করলে চারিদিক একেবারে নিস্তব্ধ। আমি মনে মনে জপ শুরু করলাম, কেননা কিছুর একটা উপস্থিতি আমি আজকে টের পেয়েছি। কয়েক মুহূর্ত পর কিসের একটা ছোঁয়ায় আমার সম্বিত ফিরল, কেননা আমার চোখ বন্ধই ছিল। অরিন্দম আমাকে বলল, বাবা শুনতে পাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি, একটা কান্নার আওয়াজ। কয়েক মুহূর্ত পর আমি আর অরিন্দম দেখলাম অরিন্দমের দেখানো সেই জায়গায় আবার একটি মেয়ের অবয়ব এসে দাঁড়িয়েছে। অরিন্দম আমাকে বলল, বাবা ওই যে দেখতে পেয়েছেন? আমি বললাম, চুপ। আমি মনে মনে সেই অতৃপ্ত প্রেতাত্মার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করলাম। সেই শক্তি আমি আমার গুরুর থেকে পেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হই। তবে সেই অবয়বের মধ্যে একটা বিচলিত ভাব অনুভব করি আমি আর অরিন্দম। হঠাৎ করেই আমি আর অরিন্দম দেখতে পাই সেই অবয়ব যে গাছের তলায় দাঁড়িয়েছিল সেইখান থেকে সেই গাছের মগডালের দিকে উঠে যাচ্ছে। আমি আবার জপ শুরু করলাম। আমি তার সাথে সংযোগ স্থাপন করতে চাইছি এই জানার জন্য যে তার মৃত্যু ঘটেছে কোথায়, কেন তার বিদেহী আত্মা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি আর অরিন্দম এবার যেটা দেখলাম সেটা দেখার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না। আমরা দুজনেই দেখতে পেলাম সেই গাছটি হঠাৎ একটা বিকট ধর্মর শব্দ করে মাটিতে পড়ে যায়, আর তারপর সেই মেয়েটির অবয়ব অদৃশ্য হয়ে যায়। এই ঘটনা ঘটে যাওয়ার পর আমি সেই গাছটার সামনে গিয়ে দাঁড়াই। তারপর কিছুক্ষণ আমি চারিদিক দেখার পর অরিন্দমকে বলি, এবার বাড়ি ফিরতে হবে, চলো ফেরা যাক। অরিন্দম জিপে করে ফেরার সময় আমাকে জিজ্ঞাসা করলো যে, বাবা আপনি কি কিছু বুঝতে পারলেন? আমি অরিন্দমকে বললাম, যা বলার কালকে বলবো, আজ বরং আমরা বিশ্রাম নিই, কাল আমাদের অনেক কাজ রয়েছে। পরের দিন সকালে আমি অরিন্দমকে বলি সেই গ্রামে যাওয়ার কথা যেখানে সেই বৃদ্ধদের সাথে তার কথা হয়েছিল। আমি আর অরিন্দম সেই গ্রামে পৌঁছাবার পর রাধিকাদের বাড়ি খুঁজে বার করি। তারপর আমি অরিন্দমকে বলি, রাধিকার একটা কুকুর ছিল, তুমি আমাকে জানিয়েছিলে তাই না? সেই কুকুর কে নিয়ে গেছে সেটা কি জানা যাবে? অরিন্দম সেই কথা আগে থেকেই জেনে রেখেছিল, তাই অরিন্দম এক ফোঁটাও বিলম্ব না করে আমাকে সেই বাড়িতে নিয়ে যায়। এই বাড়িতে এক দম্পতি বাস করত, তাদের নাম হাকুয়া আর রামাইয়া।
আমি অরিন্দমকে বললাম, তুমি একটা শীষের আওয়াজ শুনেছিলে সেই রাতে, যে রাতে তুমি প্রথম রাধিকার অবয়ব দেখেছিলে। সেই শীষটার সুর তোমার মনে আছে? সেই শীষ কেমন ভাবে বাজছিল? একবার সেই শীষটা দাও তো। অরিন্দম ঠিক তেমন ভাবেই শীষটা দিল। অরিন্দম ঠিক তেমন ভাবেই শীষটা দেওয়াতে হঠাৎ হাকুয়াদের বাড়ির ভেতর থেকে একটা কুকুরের চেঁচানোর শব্দ শুনতে পেলাম আমরা। আর তারপরেই আমি আর অরিন্দম সেই বাড়িতে দরজা ধাক্কাই। বাড়ির দরজা খোলে একজন মহিলা। বুঝতে পারলাম এই হয়তো রামাইয়া। রামাইয়া আমাদেরকে দেখে বলল, কি চাই বাবু? তখন অরিন্দম রামাইয়াকে বলল, তোমাদের বাড়িতে একটা কুকুর আছে, সেটা কি ওই রাধিকার বাড়ি থেকে আনা? রামাইয়া তখন অকপটে বলল যে রাধিকা নিখোঁজ হওয়ার পর তার বাবা মা বাড়ি ছেড়ে চলে যায়, ফেলে যায় এই কুকুরটাকে। এই কুকুরটার নাম তারা। রামাইয়া এও জানায় যে তার স্বামী হাকুয়া তারাকে তাদের বাড়িতে নিয়ে আসে। সে তখন খুবই আহত ছিল, তার একটা পা প্রায় খোঁড়া হয়ে গেছে, সে ঠিকভাবে চলতে পারে না। রামাইয়া এরপর তারার কাছে আমাদের নিয়ে গেল। সে আমাদেরকে দেখে চিৎকার করে ওঠাতে আমি অরিন্দমকে বললাম, আরেকবার শীষটা দাও তো। অরিন্দম শীষটা দেওয়াতে তারা অরিন্দমের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো। আমি অরিন্দমকে বললাম, তারাকে সঙ্গে নিয়ে যেতে হবে। অরিন্দম জিজ্ঞাসা করল, তারা? ওকে নিয়ে কোথায় যাব বাবা? আমি তখন অরিন্দমকে বললাম, এখন এসব বলা যাবে না, তুমি শুধু তারাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। রামাইয়া আমাদেরকে এও জানায় যে তারা নাকি সেই রাতে রাধিকার সাথে জঙ্গলে গিয়েছিল। তারপর রাধিকা নিখোঁজ হয়ে যাওয়ার পর তারা এরকমই আহত অবস্থায় তার বাড়িতে ফিরে আসে। তারা প্রায় মরেই যাচ্ছিল, কেননা তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। কোনো রকমে সে বেঁচে যায়। কয়েক মুহূর্ত পর হাকুয়া বাড়িতে আসায় অরিন্দম হাকুয়াকে সমস্ত কথা জানায়, আর এও বলে যে তাদের কুকুর তারাকে সে কয়েকদিনের জন্য নিয়ে যাবে। হাকুয়া আর রামাইয়া আমাদেরকে এও জানায় যে তারা কিছুটা সুস্থ হয়ে যাওয়ার পর মাঝে মাঝেই রাতের বেলায় বেরিয়ে পড়ে আর চলে যায় জঙ্গলের ভেতরে। চিৎকার করতে করতে সে জঙ্গলের ভেতরে চলে যায়, তারপর আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। সে কেন যে জঙ্গলে যায় তার কোনো উত্তর তারা দিতে পারে না। হাকুয়া আর রামাইয়া নির্দ্বিধায় তারাকে নিয়ে যেতে বলে। সেই দিন রাতেই আমি আর অরিন্দম তারাকে নিয়ে জঙ্গলের ভেতরে যাই। অরিন্দম প্রথমে জিপটা দাঁড় করায় সেই গাছের ওখানে, যেই গাছটা আগের দিন মরমর করে ভেঙে পড়ে গিয়েছিল। কিন্তু আমি অরিন্দমকে বলি, আজকে এখানে থাকলে হবে না, আমাদের আরও জঙ্গলের গভীরে যেতে হবে। এই গাছ যেদিকে পড়েছে সেটাই হচ্ছে পথ নির্দেশ। রাধিকা আমাদের সেই দিকেই যেতে বলেছে। আমাদের জিপ চলতে থাকে গভীর জঙ্গলের অন্ধকার চিরে, সেই জায়গায় যেখানে দিনের বেলা সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। আমি খেয়াল রাখছিলাম তারার দিকে, তার মধ্যে কোনো চাঞ্চল্য দেখা যায় কিনা। আমি নিশ্চিত ছিলাম যে রাধিকা কোথায় বা কেন নিখোঁজ হয়ে গেছে তার উত্তর তারাই আমাদের বাতলে দেবে। প্রায় 20 মিনিট জিপ চলার পর তারার মধ্যে একটা চাঞ্চল্য দেখা যায়। সে চিৎকার করতে যায়, কিন্তু আমি ওর মাথায় হাত বুলিয়ে বলি, তুই চিৎকার করিস না, তাহলে আমরা বিপদে পড়ব। অদ্ভুতভাবে তারা চুপ করে যায়, কিন্তু তার মুখ দিয়ে একটা গড় গড় শব্দ বেরোতে থাকে। আমি অরিন্দমকে জিপ দাঁড় করাতে বলি, অরিন্দম তাই করে। আমি আর অরিন্দম তারাকে নিয়ে জিপ থেকে নামি। আমি তারাকে বলি, তারা তুই আর যাই কর, চিৎকার করিস না, আমার মনে হচ্ছে আশেপাশে বিপদ আছে। তুই চিৎকার করলে আমাদের অনেক বড় বিপদ। আমরা জঙ্গলের যেই জায়গায় এসে পৌঁছেছি, আমি অরিন্দমকে বলি, তুমি এই জায়গা চিহ্নিত করতে পারবে তো? অরিন্দম বলে, আমি ওয়্যারলেসে ফোন করলে আমাদের পজিশন এক্ষুনি জানতে পেরে যাব। আমি অরিন্দমকে তাই করতে বলি। অরিন্দম ওয়্যারলেসে ফোন করে। আমি অরিন্দমকে বলি, এইবার যা কাজ তারাই করবে।
আমি তারাকে কোল থেকে মাটিতে ছেড়ে দিই। তারা ল্যাংচাতে ল্যাংচাতে জঙ্গলের আরেকটু ভেতরে চলে গিয়ে মাটির একটা জায়গা শুকতে থাকে। আমি সেই জায়গাটায় একটা চিহ্ন দিতে বলি অরিন্দমকে। অরিন্দম তাই করে। তারপরে তারা অদ্ভুতভাবে সেই জায়গাতে উপস্থিত বড় বড় গাছের মগডালের দিকে তাকিয়ে গড় গড় আওয়াজ করতে থাকে। আমি তারাকে বলি, শান্ত হও, শান্ত হও, তুমি চিৎকার করো না, তাহলেই আমাদের বিপদ। তারা যেই দিকে তাকাচ্ছে সেই দিকে অরিন্দম টর্চটা মারে। অরিন্দমের জোরালো টর্চের আলোয় আমরা দেখতে পাই বড় বড় গাছের ওপর ছাউনি টাঙানো, একটা নয় একাধিক। সেই ছাউনিগুলো অনেকটা মাচার মতো দেখতে। অবশ্যই সেখানে কেউ রয়েছে, কিন্তু হয়তো এই সময় তারা ঘুমিয়ে আছে। আমি অরিন্দমকে বললাম, এরা নিঃসন্দেহে চোরা শিকারীর দল। আমি ভেবেছিলাম হয়তো কাল সকালে তোমায় বলবো ফোর্স নিয়ে আসতে, কিন্তু তোমাকে হয়তো আজই ফোর্স ডাকতে হবে। তারা ইতিমধ্যে মাটিতে চিহ্নিত করা সেই জায়গায় শুকে যাচ্ছে আর গড় গড় করে আওয়াজ করছে। পরক্ষণেই আবার সে গাছের ওপর দিকে তাকিয়ে গড় গড় করে আওয়াজ করে তার ক্ষোভ প্রকাশ করছে। আমি অরিন্দমকে বলি এক ফোঁটাও বিলম্ব না করে ফোর্স ডাকতে। অরিন্দম তাই করে। অরিন্দম ফোর্সকে এও আদেশ দেয় যে যেই জায়গায় তারা রয়েছে তার 1 কিলোমিটার দূরে জিপ দাঁড় করিয়ে যেন তারা পায়ে হেঁটে আসে, কেননা এতগুলো জিপের আওয়াজে চোরা শিকারীরা সাবধান হয়ে যাবে। আধ ঘন্টা কি 40 মিনিটের মধ্যে ফোর্স চলে আসে, আর সেই ফোর্স গাছের ওপর থাকা সেই মাচাতে আক্রমণ করে। অরিন্দম আমাকে নির্দেশ করেছিল যে আমি যেন তারাকে নিয়ে সেই জায়গা থেকে কিছুটা দূরে চলে যাই, কেননা যদি গোলাগুলি চলে তাহলে আমার বা তারার আহত এমনকি নিহত হয়ে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে। তাই আমি তারাকে নিয়ে সেই জায়গার কিছুটা তফাতে চলে যাই। আর সত্যি কয়েক মুহূর্ত পর গোলাগুলির আওয়াজ আমার কানে আসে। কিন্তু অল্পক্ষণ পর সেটা থেমেও যায়। সেই দিন রাতে সেই বড় বড় গাছের মগডালে থাকা মাচাগুলো থেকে 7 জন চোরা শিকারী ধরা পড়ে, আর তারার চিহ্নিত করে দেওয়া জায়গা থেকে উদ্ধার হয় একটা আধপচা লাশ। বুঝতে বাকি থাকে না যে এই লাশ আর কারুর নয়, রাধিকার। সেই দিন ছাউনিতে ফিরে আসার পর তারা খুবই অসুস্থ হয়ে পড়ে। সে তার মনিবের লাশ চিনতে পেরেছিল এবং এটাও বুঝতে পেরেছিল যে তার মনিব আর কোনো দিন ফিরে আসবে না। অরিন্দম আমাকে জিজ্ঞাসা করেছিল যে এতদিন তাহলে তারা কেন এই জায়গা চিহ্নিত করে দেয়নি, তাহলে তো অনেক আগেই এই কেসের কিনারা করা যেত। আমি তখন অরিন্দমকে বললাম, আসলে তারা তো আহত হয়ে গিয়েছিল, আর তোমার মনে আছে হাকুয়া আর রামাইয়া আমাদেরকে বলেছিল যে তারা মাঝে মাঝেই সেই জঙ্গলের ভেতরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে আসে। আমার ধারণা যে রাধিকার অতৃপ্ত প্রেতাত্মাই তারাকে সেই জায়গায় যেতে বাধা দিত, কেননা এই চোরা শিকারীদের সন্ধান যখন রাধা আর তারা পায় তখন রাধাকে ওই চোরা শিকারীরা ধরে ফেলে। তারপর সেই চোরা শিকারীরা হয়তো তার ওপর শারীরিক নির্যাতন ধর্ষণ করে তাকে মেরে সেই জায়গায় পুঁতে দেয়। তারাকেও হয়তো তারা মেরেই ফেলতো, কিন্তু তারা হয়তো সেটা পারেনি, শুধু তার পাটাকে জখম করতে পেরেছিল, এই যা। আর তারা কোনো রকমে সেই জায়গা থেকে পালিয়ে আসে আর কোনো দিন সেই জায়গায় ফিরে যায়নি। অরিন্দমের কাছ থেকে পরে জেনেছিলাম যে সেই চোরা শিকারীরা নিজেদের দোষ স্বীকার করেছিল। তবে সেই দিন অরিন্দমের ছাউনিতে বসে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে বাবা, আপনি কি করে বুঝলেন যে যেই দিকে গাছটা ভেঙে পড়েছে সেটাই হচ্ছে পথ নির্দেশ, সেই দিকেই রাধিকা আমাদের যেতে বলছে? সেটা তো ঠিক বুঝতে পারলাম না। আমি অরিন্দমকে হেসে বলেছিলাম, আরে সবকিছু কি জানতে আছে? সবকিছু নাই বা জানলে? প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, একটা অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেতপক্ষের
242 নম্বর এপিসোডে। আজকে এই 242 নম্বর এপিসোডে আমাদেরকে ঘটনা পাঠিয়েছিল লাভলি সুলতানা। অদ্ভুত একটা ঘটনা ও পাঠিয়েছে। গামছা বাবার এটা হয়তো আমাদের 5 নম্বর ঘটনা। শুনে নিলাম এটাও একটা সিরিজ হতে চলেছে। তবে এই সিরিজ কোথায় থামবে সেটা আমার জানা নেই, কিন্তু না থামলেই ভালো, কেননা আমরা সকলেই চাই যে গামছা বাবার এরকমই রহস্যময় অ্যাডভেঞ্চারাস ঘটনা শুনতে। তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। সমস্ত লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে তোমরা একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট পাঠালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। তোমরা যারা নতুন আমার চ্যানেল শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন করে যেও আমাদের পরিবারে। আর যারা পুরনো শ্রোতা তাদেরকে তো কিছু বলারই নেই। তোমাদের এত সাপোর্ট, এত ভালোবাসায় আমাদের পরিবার আস্তে আস্তে বড় হয়ে উঠছে। তোমরা এইভাবেই নিজেদের সাপোর্ট রেখো, ভালোবাসা দিও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, একটা লাইক দিয়ে দিও, কেননা তোমাদের লাইক এবং কমেন্ট খুবই মূল্যবান। এটা তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি, এবং সেরকমই কিছু মূল্যবান কমেন্ট এবার পড়ে নেওয়ার পালা। চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে তন্ময় মণ্ডল 9735, নন্দিতা পাল, অমৃতা ব্যানার্জি, টিএন ট্রাম্প, তনুশ্রী ব্যানার্জি লিখেছে প্রথম ঘটনাটা দারুণ দারুণ। আমার মনে হয় শ্যামল আর সিরাজ ওনাকে রিমাইন্ড দিতে এসেছিল। তাদের প্রতিশ্রুতি ছিল, ওটা রাতে স্বপ্ন ছিল না, এটা আমার মনে হয়। কমেন্ট করেছে সোনালী নস্কর, লিখেছে দুটো ঘটনাই খুব ভালো হয়েছে, তোমার সুমধুর কণ্ঠে ঘটনাগুলো আরো জীবন্ত করে তোলে। ধন্যবাদ রাজ ভাই, ভালো থেকো। কমেন্ট করেছে সিটি বয় সোমনাথ দাস, লোপা মিনি ভ্লগ, স্বাদে গন্ধে বাঙালি লিখেছে সেকেন্ড গল্পটাতে মেয়েটা বলল ওর মাথায় হাত, জিনটা হাত বোলাতো, আবার বলল যে মা কালী ছিল বলে স্পর্শ করতে পারেনি, ঠিক বুঝলাম না। হয়তো ওই ঘটনায় বলেছে যে জিনটা হয়তো স্পর্শ করত কিন্তু কোনো ক্ষতি করতে পারতো না, এটাই হয়তো হবে। কমেন্ট করেছে জয়া বণিক, সুবর্ণ চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী লিখেছে দারুণ দারুণ, প্রথম ঘটনাটা সত্যি অন্যরকম। সেকেন্ড ঘটনায় তোমার মনে যে প্রশ্ন এসেছে আমার মনেও তাই এসেছে, খুব সুন্দর লাগলো। প্রেতপক্ষ ও তোমার সমৃদ্ধি কামনা করি। কমেন্ট করেছে বরুণ গুপ্ত, কাকলি পাত্র, অভি স্টুডিও, শ্যাডো ওয়ারিয়ার, অজন্তা হোড়, বিজলি বিশ্বাস, রুমা কর্মকার আর সৌমিত্র সর্দার। এই সবকটা কমেন্টই এসছে জীবন্ত কবরখানায় ভূতের পেছনে ধাওয়া করতে গিয়ে মৃত্যুর ঘটনা, প্রেতপক্ষের 240 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।